ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রেত পাঁচালী চ্যানেলের তৃতীয় এপিসোডে, যেখানে থাকছে আরও 3টি নতুন লোমহর্ষক ঘটনা। আলোটি নিভিয়ে নিন, রুমের দরজা বন্ধ করে নিন, কারণ আপনি এখন যা শুনতে চলেছেন তা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। ঘটনাটি যেভাবেই আছে আমি আপনাদের সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি সিফাত। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আজ আমি আপনাদের সাথে যে এই ঘটনাটি শেয়ার করব তা আমি শুনেছি আমার ছাত্রের মায়ের কাছ থেকে। আমার স্টুডেন্টের জন্মদিনে আমাকে তাদের বাসায় দাওয়াত দেওয়া হয়, আর খাবার শেষে আড্ডার মাঝে কথায় কথায় ভূত সম্পর্কিত কথা চলে আসে। আমাদের কথা শুনে আমার ছাত্রের মা আমার কাছে আসে আর আমার সাথে তার নিজের জীবনে ঘটে যাওয়া এক ঘটনা শেয়ার করেন। তিনি আমার কাছে ঘটনাটি যেইভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই শেয়ার করছি। ঘটনার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আমার ছোট ভাইয়ের নাম আরিফ, এটা তার ছদ্মনাম। আমার ভাই পেশায় একজন ডাক্তার। সে মূলত একজন প্যাথোলজিস্ট। প্যাথোলজিস্টদের কাজ হচ্ছে অটোপসি করা, আর সেই অটোপসি থেকে প্রাপ্ত ডেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। আমার ভাই প্যাথোলজিস্ট হওয়ায় তাকে সবসময় অটোপসি করতে হতো। আমার ভাইয়ের আসল নাম বললেই অনেকেই হয়তো চিনবেন, তাই আমি তার আসল নাম শেয়ার করছি না। আমার ভাইকে প্রায় প্রতিদিনই অটোপসি করতে হতো, আর মাঝে মাঝে তার বাসায় আসতে অনেক দেরি হয়ে যেত। আমার ভাইয়ের নিজস্ব গাড়ি না থাকায় তার বাসায় আসা নিয়ে অনেক সমস্যা হতো। আমার ভাই যেই বাসায় থাকে তার কয়েক মিটার আগেই একটা খ্রিস্টান সিমেট্রি আছে। আমার বাবার বাসায় গাড়ি পার্কিংয়ের সুবিধা ছিল না, কারণ তারা বাসার সামনের রাস্তাটা অনেক ছোট হওয়ায় সেখানে গাড়ি ঢুকতে পারতো না। তাই আমার ভাইকে প্রতিদিন সেই সিমেট্রির সামনে দিয়েই হেঁটে আসতে হতো। সব কিছু এইভাবেই নিয়ম করে চলছিল। আমি যখন প্রেগনেন্ট হই তখন আমি আমার বাবার বাড়িতে কয়েকদিনের জন্য চলে আসি। উল্লেখ্য যে আমার ভাই আমার বাবা মায়ের সাথেই থাকতো, আর আমার মা পেশায় একজন সিনিয়র ডক্টর ছিলেন। তিনি আমার ভাইয়ের কর্মস্থলে অনেক দিন কর্মরত ছিলেন, তাই বলে হাসপাতালের সবাই তাকে চিনত এবং সম্মান করত। আমার ভাইয়ের ফোনে একদিন রাত 8টার পরে একটা কল আসে অটোপসি করার জন্য। লাশ নাকি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আর তাই তাকে অটোপসি ডিপার্টমেন্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তাই আমার ভাই রাতে খাবার খেয়ে হাসপাতালে চলে যায়। রাত 12টার বেশি বাজলে তখন আমার ভাই বাসায় আসছে না দেখে আমার মা তাকে ফোন দেয়, কিন্তু সে রিসিভ করে না। আমার মা তখন হাসপাতালে একজন স্টাফকে ফোন দেন আর তাকে বলেন আরিফের খোঁজ নিয়ে আমাকে জানাতে। স্টাফ রীতিমতো আরিফকে খুঁজতেই অটোপসি রুমে চলে যায় আর দেখে এসে বলে, এই দেখো, জমাট বাঁধা রক্ত। মানুষটি আজ সকালে জীবিত ছিল, আর তার রক্ত আমাদের মতোই সারা শরীরে প্রবাহিত হচ্ছিল। এসব শুনে আমার ভাইকে খুঁজতে আসা স্টাফ বলেন, স্যার, আপনারা ডাক্তার মানুষ আর আমরা হলাম অশিক্ষিত মানুষ, আমরা কি এত কিছু বুঝি? এই কথা শুনে আমার ভাইয়ের পিছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে ইব্রাহিম, তুমি আমার পিছনে কখন এলে? আমার মা যে স্টাফকে ফোন করেছিলেন তার নামই ইব্রাহিম। ইব্রাহিম আমার ভাই আরিফের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, আমার মা তাকে ফোন করে আরিফের খোঁজ নিতে বলেছেন, বলেই সে এখানে এসেছে। তাকে ইব্রাহিম জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছিল। উত্তরে ভাই বলে, এত রাতে কি নেশা করে এসেছো নাকি? আমি তো তোমার সাথেই কথা বলছিলাম গত 30-40 মিনিট যাবৎ। তুমিই তো এসে আমাকে বললে তোমার একা একা ভালো লাগছে না, তাই তুমি আমাকে সাহায্য করতে এলে, আর এখন আমার সাথে ফাজলামো করছো। এই কথা শুনে ইব্রাহিম নির্বাক হয়ে যায়। আমার ভাইকে বলে সেখান থেকে চলে আসে। আমার মাকে ফোন দিয়ে সব কিছু জানায়। আমার মা তার কথা শুনে বিশ্বাস করেনি, কারণ তিনি ডাক্তার মানুষ। বিজ্ঞানের বাইরে কোনো কিছুই চিন্তা করতে তাদের ইচ্ছা করে না। সেদিন রাতে আমার ভাই অনেক রাত করে বাসায় ফেরে। পরদিন সে সকালে উঠে আবার হাসপাতালে চলে যায়। আজ আবার তাকে একটি অটোপসি করতে হবে, সেই জন্য সে হসপিটালে আগেই চলে যায় এবং তার আসতে দেরি হবে বলে আমরা সবাই শুয়ে পড়ি।
আমার মা রাতে আমার ভাইকে ফোন দিয়ে না পেয়ে আবারও আজ ইব্রাহিমকে ফোন দেন আর আমার ভাই কোথায় আছে জানার জন্য। কিন্তু অবাক করার বিষয় যে ইব্রাহিম আজ আবার আগের মতোই কথাগুলো বলছে, একেবারে সেম টু সেম। আর কথা শুনে আমার মায়ের মনে হচ্ছিল তিনি গতকালের এই সময়ে আবার ফিরে গেছেন। আমার মা আগের দিন ইব্রাহিমকে যে কল দিয়েছিলেন তার রেকর্ড খুঁজতে থাকেন, কিন্তু তিনি কোনো রেকর্ড খুঁজে পান না। রাতে আমার ভাইয়ের বাসায় আসার জন্য আমার মা অপেক্ষা করতে থাকেন। আমার ভাই গতকাল রাত 2:10 মাঝামাঝি সময় বাসায় ফিরেছিল। আমার মা লক্ষ্য করেন আমার ভাই আজও সেই একই সময় বাসায় এসেছে। এবার আমার মা অনেক ভয় পেয়ে যান, কিন্তু আমার সাথে কিংবা আমার ভাইয়ের সাথে কিছুই শেয়ার করেননি। আমার মা সেদিন আমার ভাইয়ের কাছে যে লাশের অটোপসি করেছে তার নাম জানতে চাইলে আমার ভাই বলে লাশের পরিচয় তাকে দেওয়া হয়নি, শুধু জানানো হয়েছে মেন্টাল হাসপাতালে শক ট্রিটমেন্টে মারা যাওয়া লাশ। আমার ভাই রাতের খাবার শেষ করে ঘুমাতে চলে যায়, আর আমার মা আমার পাশে এসে শুয়ে আমার বাবাকে ফোন করে। আমার বাবা ছিলেন একজন আর্মি মেজর। আমার বাবা আমার মায়ের কথা শুনে বলেন এসব আমার মায়ের মনের ভুল, আর এসব নিয়ে চিন্তা না করে আমার মাকে ঘুমিয়ে যেতে বলেন। আমার মাও আমার বাবার কথা মতো ঘুমিয়ে যান সেদিন। আমার ভাই সকালে নাস্তা শেষ করে তারা কাজে চলে যায়, আর আমার মা আমার সাথে বাসায় কাজ করার জন্য গল্পগুজব নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কথায় কথায় আমার মা সেদিন কিছু কথা বলতে শুরু করে গিয়ে থেমে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলেও তিনি আমাকে সেদিন কিছুই জানাননি। সেদিন রাতে আমার মা আমার ভাইকে ফোন দিয়ে আমার ভাই বলে আসতে দেরি হবে। আমার মা আজ আর ইব্রাহিমকে ফোন না দিয়েই শুয়ে পড়ে, কিন্তু তার সাথে এরপর যা ঘটেছে তা শুনে আমি শিউরে উঠেছিলাম। আমার মায়ের ঘুম ভাঙার পর তিনি লক্ষ্য করেন তিনি তার ফোন কানে ধরে আছে, আর ওপাশ থেকে ইব্রাহিম বলছে আমার ভাই নাকি তাকে কল করেছে 40 মিনিট যাবৎ। ইব্রাহিম তার কাছেই কাজ করছিল, কিন্তু ইব্রাহিম এর কোনো কিছুই জানে না। আমার মা এবার এক চিৎকার দিয়ে তার ফোন ছুঁড়ে ফেলে দেন। আমার মায়ের চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে আসি। আমার মায়ের সারা শরীরে ঘামে ভেজা, তিনি থরথর করে কাঁপছেন। আমার মাকে কিছুটা শান্ত করে জিজ্ঞেস করি কি হয়েছে, আর তার উত্তরে আমার মা আমাকে সব কিছু খুলে বলে। এরপর সেদিন রাতে আমি আর আমার মা আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকি। আমার ভাই আজ রাতেও 2টা থেকে 2:10 মধ্যে বাসায় ফিরে আসেন। আমার ভাই খেতে বসলে আমার মা তাকে জিজ্ঞেস করে আজ যে অটোপসি করেছে তার পরিচয় জানে কিনা। উত্তরে আমার ভাই কিছুটা বিমর্ষ হয়ে বলে এক মানসিক রোগী যে শক ট্রিটমেন্টে মারা গেছে তার অটোপসি করেছি, কিন্তু তাকে নাম পরিচয় কিছুই জানানো হয়নি। আমার মা ভাইয়ের কথা শুনে সেন্সলেস হয়ে যান। আমার ভাই আর আমি আমার মাকে নিয়ে বিছানায় শুইয়ে দিই। আমার মায়ের জ্ঞান ফিরে আসলে আমার মা আমার ভাইকে সব খুলে বলেন। আমার ভাই আমার মায়ের কথা শুনে কান্না শুরু করে দেন এবং আমার মাকে জড়িয়ে ধরে বলে মা আমার সাথেও এই ঘটনাই ঘটে চলেছে। আমি প্রথম যেদিন অটোপসি করি সেদিন আমার হাত সামান্য কেটে গিয়েছিল। পরের দিন আমি আবার যখন দেখলাম এই একই কাজ আমাকে করতে হচ্ছে, তখন আমি এসব হয়তো স্বপ্ন দেখেছি ভেবে গ্লাভস পরতে যাব। তখন দেখি আমার সেই কাটা দাগটা। পরে বুঝতে পারলাম আমি কোনো স্বপ্ন দেখিনি। যদি স্বপ্ন দেখতাম তাহলে আমার হাতে কাটা দাগটা কীভাবে এলো। আমি বুঝতে পারি এই কাজ আমি গতকালও করেছি। আমার ভাইয়ের কথা শুনে আমার মায়ের হুঁশ উড়ে যায়, কিন্তু আমি ভাবতে থাকি আমার সাথে এমন কিছু হচ্ছে কিনা। সবার সাথে একই জিনিস বারবার হচ্ছে, কিন্তু আমার সাথে তাহলে কিভাবে হচ্ছে না, এর ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমার মা আমার ভাইকে হাসপাতালে যেতে নিষেধ করেন। আমার ভাই এরপর টানা কয়েকদিন হাসপাতালে যায়নি। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 7 মাস পার হয়ে যায়, আর আমার সিজারের তারিখ চলে আসে। আমার স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেয় কিছু সমস্যা হচ্ছিল বলে আমাকে সিজার করানো হবে বলে ঠিক করা হয়। আমার সিজারের ডেট ছিল ফেব্রুয়ারির 17 তারিখ, কিন্তু 12 ফেব্রুয়ারি সকাল থেকে আমার পেটে হালকা ব্যথা শুরু হয়। আমি আবারও আমার মাকে জানালে আমার মা বলেন প্রেগনেন্সির মধ্যে এসব স্বাভাবিক। কিন্তু বিকেলের দিকে আমার চরম ব্যথা
আকার ধারণ করার জন্য আমার ভাই আমাকে হাসপাতালে অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে যখন আমার বাসার সামনে আসে তখন মাগরিবের আজান শুনতে পাচ্ছিলাম। আমার প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে যায়। বাকিটুকু আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি বলেন পরের দিন কোরবানির দিন ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হচ্ছিল। সেদিন আমাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনা তার জীবনের এক কালো দিন হিসেবে আমাদের মনে আজও গেঁথে আছে। আমরা জ্যাম পার করেই যতবার হাসপাতালের কাছে আসছিলাম ততবারই আবার কেন যেন আগের রাস্তায় চলে আসছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভার ভয় পেয়ে একসময় অজ্ঞান হয়ে পড়ে, আর আমার ভাই নাকি ড্রাইভারকে পাশের সিটে রেখে নিজেই গাড়ি চালানো শুরু করে। কিন্তু বারবার আমরা সেই আগের রাস্তায় ফিরে আসছিলাম। আমার মা ডক্টর হওয়ায় তিনি অ্যাম্বুলেন্সে আমার ডেলিভারি শুরু করে দেন, কেননা তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন আজ হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে না। কিন্তু আমার মা ডেলিভারি শুরু করার সাথে সাথে অ্যাম্বুলেন্সের ভিতরের লাইট নিভে যায়। আমার মা তার কানে খুব হালকা একটা ফিস ফিস আওয়াজ শুনতে পান। আমার মা প্রচণ্ড ভয় পেয়ে যান, আর আমার ভাইকে গাড়ি থামিয়ে পেছনে এসে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বললেন। আমার ভাইয়ের সাথে সাথে গাড়ি থামান। যা ছিল অন্ধকারচ্ছন্ন একটি নির্জন রাস্তা। এই সময় বারবার আমার মায়ের ফোনে আমার বাবার কল আসছিল, কিন্তু তিনি তার রিসিভ করেননি, কারণ আমার জীবনটা নিয়ে তখন টানাটানি অবস্থা। আমার ভাই পেছনে এসে লাইট জ্বালানোর সময় দেখে তার ফোন অফ, আর সেই সাথে আমার মায়ের ফোনও অফ। অন্ধকার অ্যাম্বুলেন্সের ভিতরে আমার ভাই আর আমার মা দেখতে পান দুটো চোখের মতো কিছু, কিন্তু তাদের মধ্যে সাধারণ চোখের দূরত্ব ছিল অনেক বেশি, যা একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে, আবার একবার বন্ধ হচ্ছে আবার জ্বলে উঠছে, আর একবার আমার মা অন্যবার আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমার মা আর ভাই শুনতে পান অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ কিছু খাচ্ছে, এমন জোরে জোরে আওয়াজ হচ্ছে। আওয়াজটা আসছিল অনেকটা শশা বা গাজর খাওয়ার আওয়াজের মতো। আমার মা আর ভাই আল্লাহকে স্মরণ করতে করতে দোয়া পড়তে থাকে। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায়। অ্যাম্বুলেন্সে একটা লাইট আপনি চলে আসে। আমার মা সাথে সাথে কাজ শুরু করেন, আমার ডেলিভারি সম্পন্ন করেন। কিন্তু তারা বাচ্চা বেরিয়ে এলে দেখেন যেটা যা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। আমার মা দেখেন আমার হাতে আমার বাচ্চা, যার শরীরে বিভিন্ন জায়গায় চামড়া ফেটে আছে। দেখে মনে হচ্ছিল বাচ্চাটার পেটের ভেতর থেকে কেউ টেনে চামড়া তার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং তার জন্য ছিঁড়ে চামড়া বাইরে চলে এসেছে। তার সদ্য জন্মানো বাচ্চাটি মুখে দাঁত এবং নাভির সাথে লেগে থাকা কট কামড়েছিল সেই দাঁত দিয়ে। এসব দেখে আমার মা আর ভাই অজ্ঞান হয়ে যান। সকালে তাদের চেতনা ফেরে গাড়ির ড্রাইভারের ডাকে। ড্রাইভার তাদেরকে অনেক বকাঝকা করেছিলেন, কারণ আমার ভাই নাকি তাকে পান খেতে দিয়েছিলেন, যা খাবার পর নাকি সে অজ্ঞান হয়ে যায়। আমার মা আর ভাই জ্ঞান ফিরলে দেখেন অ্যাম্বুলেন্সে আমি নেই, কোনো বাচ্চা বা কোনো রক্তের ছাপও নেই। আমার মা আর ভাই ড্রাইভারকে আমাদের বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, আর ড্রাইভার তাদের বাসায় পৌঁছে দিয়ে যায়। আমার মা বাসায় ঢুকে দেখেন আমার বাবা আর আমার হাজব্যান্ড আমার পাশে বসে আছে, আর আমার কোলে আমার নবজাতক এক ফুটফুটে কন্যা সন্তান। আমার মা আমাকে আর আমার কোলের সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন, আর জিজ্ঞেসে করেন আমি অ্যাম্বুলেন্স থেকে কিভাবে চলে আসলাম। কিন্তু আমি তাদের কথার কোনো আগামাথা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, কেননা আমার মা আর ভাই সন্ধ্যায় অ্যাম্বুলেন্স আনার কথা বলে সেই যে বেরিয়ে হয়ে গিয়েছিল আর ফিরেই আসেনি। তাই আমি ব্যথা সহ্য করতে না পেরে আমার বাবা আর আমার হাজব্যান্ডকে ফোন দিলে তারা আমার জন্য ডক্টর নিয়ে আসে এবং বাসায় আমার ডেলিভারি করানো হয়। আমার মা তখন আমাদের সবার সাথে গতকাল রাতে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো শেয়ার করেন, কিন্তু আমার বাবা বিশ্বাস করতে নারাজ ছিলেন। আর আমাকে এভাবে ফেলে যাওয়ার জন্য তিনি আমার ভাই আর আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। আমার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেন। আমার বাবা কিছুতেই এই ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না, কেননা তিনি আর্মিতে থাকার কারণে তার কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বহীনতা একেবারেই পছন্দ ছিল না। এরপর আমি কয়েক মাস আমার বাবার বাড়িতে আমার মায়ের সাথেই থাকি, কিন্তু তেমন কিছুই হয়নি। কিছুদিন পর আমার ভাইয়ের কাছে একটা অটোপসির কাজ আসে। আমার ভাই সকালে উঠে দ্রুত হাসপাতালে চলে যায়।
হাসপাতালে গিয়ে দেখে তার কলিগ তার জন্য অপেক্ষা করছে। আজকের অটোপসি সে আমার ভাইকে সাহায্য করবে। আমার ভাই যথারীতি রুমে চলে যায় আর দেখে টেবিলের একটা ছোট বাচ্চার লাশ। লাশের উপর থেকে কাপড় সরাতেই আমার ভাই আঁতকে ওঠে। এসে দেখে এই লাশ ঠিক তারা যে অ্যাম্বুলেন্সে সেদিন যে বাচ্চাটি দেখেছিল হুবহু তা। আমার ভাইকে দেখে লাশটি তার মুখে থাকা নাভির কর্ড যেন বের করে নিয়ে এসেছে, এরকম একটা ব্যাপার। আমার ভাইয়ের কলিগ অটিপসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রেডি করছিল, আর আরিফের চিৎকার শুনে সে আরিফের দিকে তাকিয়ে দেখে সে ফ্লোরে পড়ে আছে, ঘাড়ে হাত দিয়ে রেখেছে। আরিফের কলিগ তাকে কোনোরকম ধরে চেয়ারে বসায় আর আরিফ তাকে সব কিছু খুলে বলে। আরিফের কলিগ অবাক হয়ে যায় এই দেখে যে লাশ আরিফ যেমন বলেছে তেমন নয়, লাশটি ছিল অন্য সাধারণ কোনো লাশের মতোই, কিন্তু আরিফের ঘাড়ে তাজা কামড়ের দাগ, অর্থাৎ ওই লাশটি আরিফের ঘাড়ে কামড় বসিয়ে দেয় এমনটাই দাবি করছেন তিনি, যা পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিফের কলিগ তার ঘাড়ের ক্ষততে ব্যান্ডেজ করে দিতে গিয়ে দেখেন সেখানে অনেক গভীর কাটা, আর এই কাটা পরিষ্কার করতে গিয়ে সে তার ভিতরে থেকে একটি মরা তেলাপোকার মাথা বের করে নিয়ে আসে। সে আরিফকে এই বিষয়ে কিছুই জানায়নি, আরিফ ভয় পাবে বলে। তাই সে আরিফের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেয়। সে আমাদের বাসায় এসে আমার মাকে পুরো ঘটনা খুলে বলে। পেছন থেকে আরিফ সব কিছু শুনে ফেলে, যে আমার মা বা আরিফের কলিগ কেউই খেয়াল করেনি। কিছুক্ষণ পর আরিফ রুম থেকে প্রচণ্ড শব্দ আসতে থাকে। আবার মা আর আরিফের কলিগ দরজার ভেতর থেকে বন্ধ দেখে দ্রুত প্রতিবেশীর কাছে সাহায্য চাইলে আমাদের প্রতিবেশীরা এসে সবাই মিলে দ্রুত দরজা ভেঙে দেখে আমার ভাই ফ্যানের সাথে ঝুলে আছে। তাকে দ্রুত নামিয়ে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নেওয়া হয়। আমার মা প্রচণ্ড কান্নাকাটি করার সত্ত্বেও খেয়াল করেন হাসপাতালে যাওয়ার সময় একটু পরপর রাস্তায় একটি লোককে দেখা যাচ্ছিল, যা বারবার আমার মায়ের দিকে তাকিয়ে হাসছিল। লোকটি ছিল অনেক লম্বা আর তার চোখগুলো ছিল অনেক ছোট। তার সামনে অনেকগুলো দাঁত ছিল, তাই তার মুখের বিকৃতি হাসি আমার মায়ের শরীরের রক্ত হিম করে দিচ্ছিল। আমার মা অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে আমার ভাইকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা করা শুরু করেন। আমার ভাইয়ের প্রায় 7 ঘন্টা জ্ঞান ছিল না। আমার ভাইকে বেডে রেখে আমার মা বাবাকে কল করে সব জানিয়ে ওয়াশরুমে যান ফ্রেশ হতে। আমার মা ফিরে এসে দেখেন আমার ভাই কাত হয়ে শুয়ে আছে, আর তার ঘাড়ের সেই ক্ষতটিতে ব্যান্ডেজে জমে থাকা রক্ত খাচ্ছে কয়েকটি তেলাপোকা। আমার মা এটা দেখে খুব ভয় পান। আমি আর আমার বাবা পৌঁছালে আমাদের সব খুলে বলেন, কিন্তু আমার বাবা প্রতিবারের মতো এইবারও কিছুই বিশ্বাস করেননি। আমার ভাইয়ের জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞেস করা হয় সে কেন সুইসাইড করতে গিয়েছিল। সে বলে আমাদের কথা শুনে রুমে গিয়ে দেখে তার সামনে অটোপসি রুমের সে বাচ্চাটি এসে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়। সে পানির মধ্যে সে আঙুল থেকে 1 ফোঁটা রক্ত মিশিয়ে আমার ভাইকে খাওয়ায়। এরপর আমার ভাইয়ের আর কিছুই মনে নেই। আমার মা যখন আমাদের এলাকার এক হুজুরের পরামর্শ নেন, কিন্তু কোনো হুজুরই কিছুই বুঝতে পারছিল না। আমার ভাই সুস্থ হতে প্রায় 4 মাস লেগে যায়। আমার ভাই সুস্থ হলে তার সাথে তেমন কিছুই ঘটেনি। কিছুদিন পর আমি, আমার মা, আমার ভাই, আমার হাজব্যান্ড গ্রামে আমার নানুর বাড়িতে যাই এক মামাতো ভাইয়ের বিয়েতে। আমার গ্রামের বাড়িটি ছিল শহরের মতোই পাকা বাড়ি। আমি প্রায় 4 বছর পর আমার নানু বাড়ি গিয়েছিলাম। আমরা সকলেই অনেক উৎসাহিত ছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়ে নিয়ে। আমার নানুর বাড়িতে গেলাম। আমার মামাতো ভাইয়ের বিয়ে একদম ঠিকভাবেই মিটে গেল। আমার মামাতো ভাই একদিন রাতে আমার হাজব্যান্ড ও আমার ভাইকে বলল তারা মাছ ধরতে যাবে, আর সে চায় আমার হাজব্যান্ড আর আমার ভাই যেন তার সাথে মাছ ধরতে যায়। আমার হাজব্যান্ড আমাকে ডেকে বললেন তিনি আর আরিফ আমাদের মামাতো ভাইয়ের সাথে যাচ্ছেন। আমি তাদের তাড়াতাড়ি চলে আসতে বললাম, আর তারা 3 জন আমার চোখের সামনে মাছ ধরতে আমাদের বাড়ি থেকে 600 থেকে 650 মিটার দূরে একটি বিলে চলে গেল। খুব বেশি রাত হয়নি তখন। আমার ভাই আর আমার হাজব্যান্ড বসে নিয়ে বেরিয়ে পড়ে রাত 7টার কিছু আগে। আমি, আমার মা, আমার নানু আর আমার বাড়ির নতুন এক বউ রুমে বসে কথা বলছিলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মামাতো ভাই ফিরে আসে আমাদের রুমে
এবং এসে আমাকে বলে তার কয়েকজন বন্ধু আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হতে চায় আর জিজ্ঞাসা করে আমার হাজব্যান্ড কোথায়। আমি তার কথা শুনে অবাক হয়ে বলি সে নিজেই আমার ভাইকে আর আমার হাজব্যান্ডকে নিয়ে মাছ ধরতে গেল আমার সামনে, আর এখন সে নিজেই জিজ্ঞাসা করছে আমার হাজব্যান্ড কোথায়। আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কাউকে কিছু না বলে তার বন্ধুদের নিয়ে চলে যায় সেই বিকেলে বিলের কাছে। সেখানে গিয়ে আমার মামাতো ভাই দেখে আমার হাজব্যান্ড ভয়ার্ত দৃষ্টিতে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর আমার ভাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আমার ভাইয়ের মুখে একটা বিশাল বড় শোল মাছের মাথা ঢুকে আছে, আর সে অজ্ঞান অবস্থায় সে মাছের মাথা চিবিয়ে খাচ্ছে। এটা দেখে আমার মামাতো ভাই আর তার বন্ধুদের সাহায্যে আমার ভাইয়ের মুখ থেকে টেনে মাছটি বের করা হয়, আর তার মুখের সামনের দুটি দাঁত খুলে চলে আসে যা মাছটির ঘাড়ের মধ্যে ঢুকেছিল। আমার মামাতো ভাই ও তার বন্ধুরা আমার হাজব্যান্ড ও আমার ভাইকে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে এলে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি হয়েছে সেখানে। আমার হাজব্যান্ড বলেন তারা যার সাথে বিলে গিয়েছিল সে আমার মামাতো ভাই নয়, সে মানুষ নয়, সে অন্য কিছু। আমার হাজব্যান্ড বলেন তারা সেখানে পৌঁছালে বিলের মাঝে ছিপ ফেলার পর একটা বড় শোল মাছ পায়। আমার ভাই এরপর আমার মামাতো ভাই সেজে থাকা সেই ছেলেটি, অর্থাৎ যেই ভদ্রলোকটি আমার ভাইকে শোল মাছ খেতে বলে। আমার ভাই ভেবেছিল তার সাথে হয়তো মজা করেছে, হাসতে হাসতে বলে আবার বিলে জাল ফেলে। বিলে ছিপ ফেলার পর হঠাৎ সে কান্নার আওয়াজ শুনতে পায়। কে যেন বিলের মাঝে থাকা একটি বাঁশের উপর বসে কান্না করছিল। তখন আমার মামাতো ভাই সেজে থাকা জিনিসটার দিকে আমার ভাই তাকিয়ে দেখে তার চোখ অনেকটাই ছোট হয়ে গিয়েছে আর সামনের দুটি দাঁত নেই। আমার ভাই আর আমার হাজব্যান্ড এই দৃশ্য দেখে অনেক ভয় পান। সেই জিনিসটা তখন আমার ভাইয়ের ধরা শোল মাছটি হাতে নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে প্রচণ্ড রাগান্বিত গলায় বলে, তোকে না মাছ খেতে বলেছি, যা বলছি তাই কর। আমার ভাই খেতে রাজি হন না। তখন সেই জিনিসটি অর্থাৎ শোল মাছটি নিয়ে আমার ভাইয়ের কাছে এসে মাছটি তার মুখে সজল ঢুকিয়ে দেয়। আমার হাজব্যান্ড এই দৃশ্যটি দেখে দাঁড়িয়ে দেখছিল, আর আমার মামাতো ভাই সেখানে পৌঁছানোর পর এই জিনিসটি আমার হাজব্যান্ড আর দেখতে পায়নি। আমার ভাইয়ের জ্ঞান ফিরে আসে। পরদিন সকালে তাকে কিছু জিজ্ঞেস করা হলে সে বলে আমার হাজব্যান্ড নাকি তাকে জোর করে তার মুখে মাছ ঢুকিয়ে দিয়েছে। এই কথা শুনে আমার হাজব্যান্ড একেবারে বেকায়দায় পড়ে যায়। তিনি কিছু বুঝে উঠতেই পারছিলেন না, কি বলবেন সেটাও বুঝতে পারছিলেন না। আমার ভাই আর আমার হাজব্যান্ড ছাড়া কেউই ছিল না যে তাদের পক্ষে কথা বলবে। তখন আমার ভাই আরিফকে বলেন তার সাথে মাছ ধরতে গিয়েছিল যে সে কোনো মানুষ ছিল না। তখন আমার ভাই সব কিছু বুঝতে পারেন। গ্রামের বাড়িতে আসার পর অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করেছিলাম, আর তা হলো আমার নানু একটি বিড়াল পালতেন। বিড়ালটি ছিল বিদেশি বিড়ালের মতো। বিড়ালটি আমার মা আমার নানুকে অনেক কষ্টে খুঁজে দিয়েছিলেন। বিড়ালটি ছিল খুবই আদুরে। এর আগে আমি যখনই বাড়িতে যেতাম তখনই সে আমার কাছে এসে বসতো আর আদর চাইতো। আমার মাকেও সে খুব পছন্দ করত। কিন্তু এইবার অন্যরকম একটা চিত্র লক্ষ্য করি, আর তা হলো বিড়ালটি আমার মা বা আমাকে বা আমার ভাইকে দেখে হিংস্রভাবে কামড়াতে চলে আসে। আমার নানু অনেক অবাক হন ব্যাপারটি দেখে। আমার ভাইয়ের সাথে যা কিছু হচ্ছিল তা দেখে আমার নানু আমার মাকে আরও কিছুদিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমার মা রাজি হন, কিন্তু আমার হাজব্যান্ডের তখন ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে সে চলে গিয়েছিলেন। পরের দিন আমার নানু আমাদের ফজরের নামাজ পড়তে ডাকতেন। গ্রামে যাওয়ার পর আমাদের বাড়ির মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে। নামাজ শেষ হলে আমাদের বাড়িতে এক হুজুর আসেন। তিনি আমার নানুকে বলেন আমার ভাইকে তিনি দেখতে চান। আমার ভাই পুরোপুরি সুস্থ না হওয়ায় সে ঘুমোচ্ছিল, আর আমি আমার মেয়েকে কোলে নিয়ে খাওয়াচ্ছিলাম, কারণ সে অনেক কান্নাকাটি করছিল। আমার ভাই রুম থেকে ফিরে আসার পর হুজুর বলেন আমার ভাইয়ের কোনো সমস্যা নেই, তিনি আমার মায়েরও কোনো সমস্যা নেই জানান। আমার মা তখন জিজ্ঞাসা করেন তাহলে সমস্যাটা কার? হুজুর বলেন সমস্যাটা নাকি আমার। আমার মা হুজুরের কথা বিশ্বাস করলেন না, কারণ আমি একমাত্র মানুষ যার সাথে এখনো কিছুই হয়নি, তাহলে সমস্যাটা কিভাবে আমার হলো? আমার মা তখন হুজুরকে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন এ দুনিয়ায় এমন অনেক কিছুই আছে যা আমরা নিজেরা স্বাভাবিকভাবে দেখতে পাই না, আর কিছু আছে যা আমরা ধোঁকার মাধ্যমে দেখতে পাই।
হুজুর তখন আমার মাকে বলেন, আপনার মেয়ের উপর কালো জাদু করে গৈলান জিন তার কাছে পাঠানো হয়েছে। এই জিন প্রচণ্ড ছলনাময়ী। সে আপনার মেয়েকে কিছুই করতে পারছে না বলে আপনার ছেলের সাথে এইসব করে আপনাদের বোঝাচ্ছে যে আপনার ছেলের সমস্যা আছে, আর আপনাদের মেয়ের কোনো সমস্যা নেই। কিছুদিন আগে আপনারাও আমার কথা এই জন্যই বিশ্বাস করেননি। গৈলান জিন নিজেই কালো জাদু করতে সক্ষম। এই জিনকে জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়। কেউ কালো জাদু করে এই জিনকে আপনার মেয়ের কাছে পাঠিয়েছে তার বড় কোনো ক্ষতি করার জন্য। এখনো বেশি দেরি হয়নি। যদি আপনি চান তাহলে আমি সাহায্য করতে পারি। এসব শুনে আমার মা প্রচণ্ড আতঙ্কিত হয়ে যান এবং আমার নানুকে বলেন তিনি যেন যা সিদ্ধান্ত নেবার নেন। আমার নানু তখন হুজুরকে সাহায্য করতে বলেন। হুজুর বলেন আগে জানতে হবে এই জাদু কিভাবে করা হয়েছে। হুজুর বলেন তিনি নাকি এইটাও জানাতে পারবেন কে এই জাদু করেছে যদি আমরা জানতে চাই। আর মা হুজুরকে বলেন তিনি জানতে চান এর পেছনে কে আছে। হুজুর আগামীকাল আসবেন জানান। আর আমার মা নানুকে 20 কেজি দই, 20 কেজি রসগোল্লা কিনে আর অন্ধকার ঘর রাতে 9টার মধ্যে রেখে দিতে বলেন। আর ফজরের আগে যেন কেউ ওই ঘরে প্রবেশ না করে সেই ব্যাপারে সাবধান করে দিলেন। আমার নানু সেদিন বিকালবেলায় আমার মামাতো ভাইকে পাঠান মিষ্টি কিনে আনার জন্য। রাত 8টার মতো বেজে যায় রুমে মিষ্টি রাখতে। সেদিন রাতে আমরা কেউই ঘুমোতে পারিনি। সেদিন রাতে সেই রুম থেকে থালা বাসনের ঝনঝন আওয়াজ আসছিল বারবার। সকালে আমরা নামাজ শেষ করে হুজুর আসেন আর নানু তার কাছ থেকে জানতে চান কালো জাদু কে করেছিল আর কিভাবেই বা করা হয়েছে। তোরে হুজুর বলেন মেয়াদ নামের কাউকে চিনি নাকি। আমি এখানে উল্লেখ করে বলে রাখি মেয়াদ নামটি ছদ্মনাম নয়। হুজুরের কথা শুনে আর আমার মায়ের কিছু বোঝার বাকি রইল না। আমার মা বাবার আমার বিয়ের জন্য যখন পাত্র খুঁজছিলেন তখন একটি ছেলে আমার সাথে প্রায় 90% বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সেই ছেলের নাম ছিল মেয়াদ। কিন্তু আমার বাবা অনেক লোক লাগিয়ে খোঁজ নিতে জানতে পারেন মেয়াদের আগেও 2টি বিয়ে হয়েছে এবং তার একটি ছেলেও আছে। মেয়াদ ছিল নেশাগ্রস্ত। আমার আগে কিছুটা সন্দেহ হয়েছিল, কারণ বিয়ের কথা চলাকালীন সময়ে সে আমার বাসার ল্যান্ডলাইনে ফোন করত, আর তার কথা শুনে আমার কাছে মনে হয়েছে সে নেশাগ্রস্ত। আমার বাবাকে আমি বিষয়টি জানালে আমার বাবা খোঁজ নিয়ে তার ব্যাপারে বাকি সব জানতে পারেন। এরপর মেয়াদের সাথে আমার বিয়েও ভেঙে দেন। আমার মা হুজুরকে বলেন তিনি মেয়াদ নামের একজনের সাথে পরিচিত। আমার মা আর আমি হুজুরের কথা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কেননা মেয়াদের কথা আমি, আমার মা, আমার বাবা আর আমার ভাই ছাড়া কেউই জানতো না। এমনকি আমার নানুও জানতো না। আর তাই হুজুরের এই নাম জানার কোনো প্রশ্নই আসে না। মেয়াদ নিজেই এই কালো জাদু করেছে। মেয়াদ অনেক আগে থেকে এসব করত। আপনার মেয়ের উপর যদি বিয়ের আগেই কালো জাদু করা হয়েছে, যে গৈলান জিন দ্বারা আপনার মেয়েকে জাদু করা হয়েছে, তা আপনাদের বাড়ির কাছে যে সিমেট্রি আছে সেখানেই থাকতো। কিন্তু সে আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে তেমন কিছুই করতে পারেনি। আপনার মেয়েকে সে নিজের জন্য পাগল বানিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। তাই সে আপনার ছেলের সাথে এসব করছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আপনার মেয়েকে সে সুযোগ পেলে নিয়ে যেত, কিন্তু আপনাদের বাসায় থাকা বিড়ালের জন্য পারেনি। বিড়াল খুবই পবিত্র, আর তা খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পারে। খারাপ কিছুতে বিড়াল ভয় পায়। তাই জিন এখনও আপনাদের মেয়েকে কিছুই করতে পারেনি। আপনার ছেলের উপর ভর করেও আপনার মেয়ের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আপনাদের বিড়াল তা হতে দেয়নি। না হলে যেদিন আপনারা এখানে এসেছিলেন সেদিনই আপনার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল মেয়াদের পাঠানো সেই গৈলান জিন। কালো জাদুর মাধ্যমে জিন তার ক্ষমতা বৃদ্ধি করেছিল আপনার মেয়েকে মারার জন্য। আগের ক্ষমতা কম থাকায় কিছুই করতে পারেনি, কারণ আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। এই বাসায় বিড়াল থাকায় ক্ষমতাও কমে গিয়েছিল তার। আজ রাতে আমি তাকে হাজির করব আর তাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু এই জন্য আপনাদের অনেক দামি কিছু হয়তো হারাতে হতে পারে। আমার মা আর নানু এই কথা শুনে খুবই ভয় পেয়ে যান। আমার বাবাকে আমার মা ফোন দিয়ে আসতে বলেন। আমার বাবা অনেক ব্যস্ত থাকার পরও চলে আসে আমাদের গ্রামের বাড়িতে। সন্ধ্যায় আজান দিলে আমরা হুজুরের জন্য অপেক্ষা করতে লাগলাম। হুজুর একটু দেরিতে আসায় তিনি ঈশার নামাজ পড়ে একটি রুমে শুধুমাত্র একটি মোমবাতি জ্বালিয়ে আমাকে, আমার বাবা মা,
আমার ভাই আর আমার নানুকে থাকতে বললেন। এরপর হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া পড়তে শুরু করলেন। এর আগে আমাকে বসিয়ে একটি চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, যেন আমি কোনোভাবেই কিছু না করতে পারি যদি জিন আমার উপর ভর করে। হুজুর আমার মাথার ওপরে হাত দিয়ে দোয়া পড়তে শুরু করেন এবং হঠাৎ আমার কি হলো, আমি খুব অন্ধকার একটা ঘরে বন্দী। আমি অনেক আওয়াজ দিচ্ছি, কিন্তু কেউই আমার আওয়াজ শুনতে পাচ্ছে না এমন মনে হচ্ছে। এরপরের ঘটনা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, যা ছিল এরকম। আমি নাকি হুজুরের দোয়া পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর আমি প্রচণ্ড মাথা ঝাড়া দিই, আর আমার চুল আমার মাথার মুখের সামনে এসে পড়ে এবং আমার চেহারাকে ঢেকে দেয়। এই অবস্থায় আমি নাকি গড় গড় করতে থাকি এবং আমি অনেকবার চেষ্টা করছিলাম নিজের হাত কামড়ানোর, কিন্তু আমার হাত বাঁধা ছিল বলে তা আমি পারিনি। হুজুর আমার উপর ভর করা জিনটিকে জিজ্ঞেস করেন সে কেন এখানে এসেছে। সে বলে, আমার নাম বাতিয়া, আমি হেমের আত্মা নিতে চাই। এ জিন ছিল বয়স্ক এবং অনেক শক্তিশালী। এমন চলাকালীন এক সময় আমি নাকি আমার মাথা ঝাড়া দিলে আমার চেহারার সামনে এসে ভেসে ওঠে। আমার চেহারায় ছিল আমার ভাইকে হাসপাতালে নেবার সময় আমার মা রাস্তায় একটু পরপর যাকে দেখছিল, ঠিক তার মতো। আমার চোখ নাকি অনেক ছোট ছিল, আমার কোনো নাক ছিল না, নাকের স্থানে একটি কাটার মতো কি যেন ছিল। হুজুর এরপর আমার উপরে জমজমের পবিত্র পানি ছিটিয়ে দেন, আর আমি নাকি প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকি। এরপর জিন আমার শরীর ছেড়ে দেওয়ার আগে বলে, 20 বছর, মেয়ের 20 বছর হলে তোকে নিয়ে যাব, কেউই কিছু করতে পারবে না। এখন বাতিয়া আমার মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলছে। এই কথা বলে বাতিয়া আমার শরীর ত্যাগ করে। আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফেরার পর আমাকে সব কিছু জানানো হয়। হুজুর সেদিন আমার আর আমার মেয়েকে দুটি শক্তিশালী তাবিজ দেন আর বলেন এই তাবিজ দুটি যেন কখনোই হাতছাড়া না হয়। যদি হয় তাহলে আমার মেয়েকে 20 বছর পূর্ণ হবার পর সেই জিন নিয়ে যাবে আর আমার মেয়েকে মেরে ফেলবে। আমি আগামী 2023 সালের 13 ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন। আমি জানি না কি হবে সেদিন, আমি বেঁচে থাকবো কি না, আমার মেয়ে আমার কাছে থাকবে কি না তা আমি জানি না। এখানে মাঝে মাঝে কেউ আমাদের দিকে নজর রাখছে, আমাদের জন্য অপেক্ষা করছে। মেয়াদের ব্যাপারে আমার বাবা মা অনেক খোঁজ করেছিলেন, কিন্তু তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এভাবে আতঙ্ক নিয়ে বেঁচে আছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইতি টানছি আমাদের প্রথম ঘটনায়। কথা না বাড়িয়েই চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখনও শুনছেন। পরবর্তী ঘটনা যেভাবেই আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। আমার কাজিন গত 10 সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসেন। এর আগেও তিনি বহুবার আমাদের বাড়িতে এসেছেন, কিন্তু এবারে তার আচরণ আমার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয়নি। হাঁটা চলা, চোখের চাহনি, কথা বলার ধরন সহ শারীরিকভাবেও তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম। প্রতিটা মুহূর্তে তার মধ্যে কেমন জানি ভয়, ক্লান্তি আর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছিল। প্রথমে ব্যাপারটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। হয়তো এতটা পথ জার্নি করে এসেছে তাই মুখে চোখে ক্লান্তির ছাপ দেখা দিয়েছে, কিন্তু আমার কাজিনের সাথে আমি অনেক ফ্রি। তিনি যখনই আমাদের বাড়িতে আসেন বা আমি যখনই তাদের বাড়িতে যাই তখন একসাথে অনেক এনজয় করি। কিন্তু এবার সে বাড়িতে আসার পর সারাদিন চুপচাপ থাকে। তার সারাদিন এই চুপচাপ থাকা দেখে একটা সময় আমার মনে একটু সন্দেহ জাগে। আমি তার কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো সমস্যা হলে সে ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু কয়েকবার জিজ্ঞাসা করার পরও সে আমাকে কোনো প্রশ্নের উত্তর দেয় না। সে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমি প্রথমে তার ব্যাপারে কিছু কথা বলে রাখি। তিনি জিন, ভূত বা প্যারানর্মাল বিষয়গুলোতে একদমই বিশ্বাস করতেন না। যতবারই আমি তাকে ভূতের ঘটনা কালেক্ট করে তার ঘটনার সারমর্ম বলেছি, ততবারই সে ব্যাপারগুলো নিয়ে অনেক হাসি তামাশা করেছে। সবসময় সে আমাকে বলতো, ধুর, জিন ভূত বলতে এই পৃথিবীতে কিছুই নেই। মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য নিজে নিজে তৈরি করেছে এই উদ্ভট জিনিসগুলো। হাজার চেষ্টা পরেও আমি তাকে প্যারানর্মাল বিষয়গুলো বিশ্বাস করাতে পারিনি। যাই হোক, নিজের মতো করে সে যেভাবে সুখী থাকতে চায় থাকুক, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এইবার যখন আমার কাজিন আমাদের বাড়িতে আসেন তখন অলৌকিক বিষয় নিয়ে তার ধারণা ও চিন্তাধারা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল।
তার ভয়ের বা চিন্তার কারণটা বারবার জিজ্ঞেস করার পরেও সে আমাকে কিছুই ঠিকই বলেনি। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সে আমাকে সব খুলে বলা শুরু করলো। সময়টা সন্ধ্যা 7:18। আমি আর আমার কাজিন আমার রুমে বসে চা খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার সময় আমি কয়েকবার লক্ষ্য করেছি সে আমার রুমের বারান্দার দরজার দিকে বারবার তাকাচ্ছে। আড্ডার ছলে আমিও কয়েকবার সেখানে তাকিয়ে দেখার চেষ্টা করেছি কিছু আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পাইনি। আমি যে বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম সেই বিষয়টা আমার কাজিন বুঝতে পেরেছিল। তাই হঠাৎই তিনি বিছানা ছেড়ে আমাকে দরজার চৌকাঠের দিকে ইশারা করে বলেন, কিছু দেখতে পাচ্ছিস? আমি চৌকাঠের দিকে তাকিয়ে বললাম, কই না, কিছু তো দেখতে পাচ্ছি না, কি হয়েছে? তিনি আমাকে কিছু না বলে ঘাটটা ঘুরিয়ে জানলার দিকে বারান্দা ইশারা করে বলেন, এইবার দেখ তো কিছু দেখতে পাচ্ছিস কিনা। আমি আবারও তার কথা মতো বাইরে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তাই এবার একটু বিরক্ত হয়েই তাকে এরকম কারণটা জিজ্ঞেস করি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানায় বসে বলেন, ভাই তুই ঠিকই বলতি, দুনিয়াতে সত্যিই অদৃশ্য, অদ্ভুত ও অশরীরীর অস্তিত্ব রয়েছে। মানে তুই যেটাকে জিন বলিস। আমি আর তার মুখ থেকে এই কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমাকে অবাক চোখে তাকিয়ে দেখে তিনি বললেন, অবাক হোস না, পরিবর্তন এই পৃথিবীর নিয়ম। আমি তো সাধারণ একজন মানুষ, একজন মুসলমান হয়েও কখনো এসব বিষয় বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী। তিনি এভাবেই একের পর এক কথাগুলো বলে চলছিলেন, কিন্তু তার একটা কথাও আমি অর্থ স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। তাই তাকে থামিয়ে দিয়ে আমি সরাসরি মূল ঘটনা জানতে চাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে চাটি শেষ করে আমাকে ঘটনা বললেন। তা মনে হলো এখনো আমার শরীর, সেই ঘটনা মনে হলে আমার শরীর এখনো শিউরে ওঠে। যে মানুষটি হাজার চেষ্টার পরেও কখনো বিশ্বাস করতে পারেনি, সেই কিনা আমাকে বলছে আমার ঘরের দরজা চৌকাঠে নাকি কেউ একজন বসে আছে। এই কথা শুনে আমি প্রথমে ইয়ার্কি ভেবেছিলাম, কিন্তু দরজায় চৌকাঠের দিকে তাকাতেই তার চোখের চাউনি এই কথাটা বিশ্বাস করতে বাধ্য করলো আমাকে। তিনি আমার হাতটা ধরলেন, ভাইয়া তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে ফোন করে বলেছিলাম তোদের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কয়েকদিন একসাথে থেকে অনেক এনজয় করব, কিন্তু আমি আসলে এখানে আসার উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়েক মাস যাবৎ আমার কাছে কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটে যাচ্ছে। যদিও নিজের দোষে এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, কিন্তু সত্যি বলতে আমি প্রচণ্ড রকমের ভয়ে এবং আতঙ্কে আছি। বাড়িতে বিষয়টা কাউকে জানাইনি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে পরামর্শ করে রাজশাহীতে খুব এক ভালো হুজুরের খোঁজ পেয়েছি, আর আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। এরপর একে একে তিনি আমাকে সব মূল ঘটনা বলতে শুরু করলেন। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে বলেছেন আমিও ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। কাজিন, এই বছরের মার্চ মাসের 14 তারিখে আমি আর আমার বন্ধু সাজেকে ঘুরতে যাই। করোনা পরিস্থিতির অবনতির কারণে সব কিছু বন্ধ হয়ে আমরা কোনোরকম প্ল্যান ছাড়াই হুটহাট করে সাজেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। যদিও এর কয়েক মাস আগে থেকেই আমাদের সেখানে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নানান ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আমরা প্ল্যান মোতাবেক রাত 11:40 সাজেকের উদ্দেশ্যে রওনা হই। 4 দিনের ট্যুর। যাত্রাপথে বেশ আনন্দ উল্লাস করতে করতেই খাগড়াছড়ি পৌঁছে যাই। সকালে বাস থেকে নামার পর চা নাস্তা করেই চাঁদের গাড়ি অর্থাৎ খোলা জিপে করে রওনা দিই আসল ঠিকানায়। সত্যি বলতে আমি কখনো কাশ্মীরে যাইনি, কখনো যেতে পারবো কিনা সেটাও জানি না। তবে কাশ্মীরকে যদি পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে তাহলে আমার চোখে সেটা সাজেক। আশা করি সৌন্দর্যের ব্যাপারে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না। সৃষ্টিকর্তা নিজ হাতেই তৈরি চোখ জোড়ানো দৃশ্যগুলো উপভোগ করতে করতে প্রথমে দিঘিনালা, তারপর সামরিক বাহিনীর স্কটে করে বাঘাইহাট, মাচালংহাট হয়ে সোজা সাজেকের রিসোর্টে পৌঁছে যাই। আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার ম্যানেজার আমার বন্ধুর পূর্ব পরিচিত হওয়ার কারণে সব কিছু আগে থেকেই ঠিকঠাক করে রাখা হয়েছিল। আমরা আমাদের রুমে গিয়ে ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি এবং রেস্ট নিতে চলে যাই। এরপর বিকেলে সবাই মিলে ঘুরতে বের হই। 4 দিনের ট্যুরে প্রথম 2 দিন সবচেয়ে বেশি আনন্দ করেছিলাম আমরা। তৃতীয় দিন আমাদের সাথে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে।
যথারীতি বাকি দুদিনের মতোই ওদিনও আমরা ঘুরতে বের হই। সময়টা হয়তো বিকেল 5টা। আমরা তখন পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নিচ্ছিলাম। প্রস্তুতি শেষে পাহাড়ে ওঠার সময় হঠাৎ করে আমার বন্ধুর পা মুচকে যায়। ওখানে বসেই কিছুক্ষণ স্টাফদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও ওই মুহূর্তে আমার বন্ধুর পক্ষে হাঁটাহাঁটি সম্ভব হচ্ছিল না। তাই সেদিন আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল করে রিসর্টে ফিরে আসি। রুমে এসে রিসর্টের ম্যানেজার আমাদের একজন ডক্টরের সাথে যোগাযোগ করে বন্ধুর ট্রিটমেন্ট করানো হয়। খুব একটা গুরুতর কিছু না, সামান্য মোচকে গেছে, তাই ডাক্তার একটা ইঞ্জেকশন আর ট্যাবলেট দিয়েই চলে যান। ওই দিন কোথাও বের হওয়ার মতো অবস্থা ছিল না আমাদের, তাই রুমে বসেই যে যার মতো আড্ডা দিতে থাকি এবং ফেসবুকিং করতে থাকি। ঘুরতে গিয়ে এরকম চুপচাপ বসে থাকা আসলেই খুব বোরিং, তাই 4জন মিলে কাঠ খেলতে বসে যাই। তবে আবার এক বন্ধু ছিল, সে ওই মুহূর্তে কাঠ খেলায় খুব একটি আগ্রহ ছিল না। কাঠ খেলছি ঠিক এমন সময় সেই বন্ধু আমার কাছে এসে বলে, আরে বাদ দে তো এইসব কাঠ খেলা, আমি তো তোদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, দাঁড়া এক্ষুনি নিয়ে আসছি। এটা বলেই সে পাশের রুমে গিয়ে তার ব্যাগ থেকে একটি কাঠের বোর্ড নিয়ে আসে। আর হাতে ওই জিনিসটা দেখে আমাদের সবার মুডটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ওটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদের সবাইকে চুপ থাকতে দেখে সে বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? এটা চিনিস না? এটা হচ্ছে উইজা বোর্ড। কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। বাড়িতে একা থাকার কারণে খেলার সুযোগ হয়নি, তাই তোদের সবাইকে নিয়ে খেলবো বলে নিয়ে এসেছি এখানে। জানিস এটা কি? এটা দিয়ে প্রেতাত্মাদের সাথে কথা বলা যায়। ওর এই কথা শুনে আমরা 3জন তাচ্ছিল্যের হাসি শুরু করতে থাকি, কারণ যেখানে জিন বলে পৃথিবীতে কিছু বিশ্বাস করি না, সেখানে আবার প্রেতাত্মাদের কথা বললে হাসি তো পাবেই। কিন্তু তার কথা শুনে আমরা 3জন হাসাহাসি করলেও আরেকজন বন্ধু চুপ করে বসেছিল। সে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই জানতো, তাই আমরা কয়েকবার মানাও করেছে আমাদের। যদিও বোর্ড সম্পর্কে আমাদের কোনো জ্ঞান বা এটা খেলার কোনো ইচ্ছা ছিল না, তবুও চুপচাপ বসে থাকার চেয়ে বন্ধুর কথা রেখে একবার চেষ্টা করতেই ক্ষতি কী, নতুন একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। এরপর আমরা 3জন একটা ছোট টেবিলের উপর ওই বোর্ডটি রেখে খেলার জন্য প্রস্তুতি নিই। বাকি 2জন আমাদের খেলা দেখতে বিছানায় উঠে বসে। কিন্তু সব কিছু সাজানোর পর আমার যেই বন্ধু উইজা বোর্ডটি এনেছিল, সে হঠাৎ করেই বলে ওঠে, আরে মোমবাতির কথা তো ভুলেই গিয়েছি। আমি ইউটিউবে দেখেছিলাম এটি খেলার সময় ঘরের লাইট বন্ধ করে মোমবাতি জ্বালাতে হয়। যা হোক, সে নিচে গিয়ে ম্যানেজারের কাছ থেকে একটি মোমবাতির ব্যবস্থা করে নিয়ে আসে। এরপর একে একে ওর কাছে নিয়মগুলো বুঝে নিয়ে আমরা খেলাটা শুরু করি। সময়টা যখন সন্ধ্যা 6টা, আমার 3জন টেবিলে থাকা বোর্ডের অপর ত্রিকোণ আকৃতির একটা স্ট্রাইক, যেটাকে প্ল্যানচেট বলা হয়, ওটার ওপর হাত রেখে খুব আলতোভাবে ঘোরাতে থাকি, আর স্ট্রাইকটাও খুব স্মুথলি ঘুরতে থাকে। এরপর আমরা 2জন চুপ করে থাকি, আর যে বোর্ডটা নিয়ে এসেছিল সে স্পিরিট কল করতে থাকে। তার কথার ধরনটা ছিল এমন, হ্যালো, এনিওয়ান হিয়ার? কেউ কি এখানে আছেন? আমি এবং আমার বন্ধুদের কয়েকজন মিলে এখানে বেড়াতে এসেছি। আপনার সাথে কিছু কথা বলতে চাই। যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের কথায় সাড়া দিন। আমরা কারো কোনো ক্ষতি করব না, এবং যদি আপনি থেকে থাকেন তাহলে আমাদেরও কোনো ক্ষতি করবেন না। ধরে নিন আমরা আপনারই বন্ধু। এভাবে আরও কিছুক্ষণ কথা বলতে বলতে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেলে কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না। তাই এক সময় বিরক্ত হয়ে আমরা আর আরও কয়েকজন বন্ধু মিলে উঠে চলি, আর ওকে প্রচুর গালাগালি করতে থাকি। এমনিতেও এসব কিছু বিশ্বাস করি না, তার উপর বেকার 15 মিনিট নষ্ট করে মেজাজটাও খারাপ করে গিয়েছিল। সেদিন রাতে আর কোথাও বের হওয়া হয়নি, তাই ডিনার শেষ করে 11টার মধ্যে আমরা শুয়ে পড়ি। রাতে কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বন্ধুর পায়ের ব্যথা ঠিক হয়ে গিয়েছে। তাই সকালে আমাদের প্ল্যান মোতাবেক আমরা আবারও ঘুরতে বের হই। গতদিনে একটা ছোট দুর্ঘটনার কারণে কয়েকটা জায়গায় যেতে পারিনি। চতুর্থ দিনে সব জায়গায় ঘোরার প্ল্যান আগে থেকেই ছিল। সেদিন ঘুরোঘুরি শেষ করে রিসর্টে ফিরতে প্রায় রাত 8:30 বেজে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে নিই, আর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কারণ আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যাই হোক, সব কিছু গোছগাছ করার পর আমরা সবাই মিলে বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম।
রাত তখন প্রায় 11:30। আড্ডার ছলে হঠাৎ আমার সেই বন্ধু আবারও উইজা বোর্ড খেলার ব্যাপারে বলে ওঠে। তবে এবার আমরা কেউ ওকে সঙ্গ দেওয়ার জন্য রাজি হইনি, কারণ গতকাল সবটাই প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমাদের সবাইকে অনেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করার কারণে আমরা রাজি হয়ে যাই। সত্যি বলতে ও এতটাই সিরিয়াস ছিল যে ওর চোখে মুখে আগ্রহ প্রকাশ পাচ্ছিল। আমাদের কাছে ওই ব্যাপারটা এক প্রকার ওভার এক্সাইটমেন্ট বলে মনে হচ্ছিল। আমরা রাজি হবার পরেও সে বলে, গতকাল বিকেলের দিকে খেলতে বসছিলাম বলে হয়তো কোনো সাড়া পাইনি, আজ রাত 12টার পর খেলতে বসবো, সাথে আমার ফোনে সব রেকর্ড করব। আমার বিশ্বাস কিছু না কিছু অবশ্যই পাবো। এরপর আমরা বারান্দায় বসে অনেকক্ষণ আড্ডা দিই। আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রায় 1:45 বাজে দেখি কাল সকালেই বেরোতে হবে, তাই আড্ডা ছেড়ে সবাইকে ঘুমিয়ে পড়তে বলি। কিন্তু ওই যে নাছোট বান্দা, আমি ভুলে গেলেও ওই বোর্ড খেলার কথা একদমই ভুলিনি সে। এরপর ওর কথা মতো আমরা একটি ছোট্ট টেবিলের উপর সবটা সাজিয়ে মেঝেতে বসে পড়ি আমরা 4 জন। এবার আমরা সবাই ছিলাম, শুধুমাত্র যেই বন্ধু প্যারানর্মাল বিষয়ে জানতো এবং ভয় পেত সে বাদে। ওর হাতে আমার সে বন্ধু তার মোবাইল ফোনটা ধরিয়ে দেয় সবটা রেকর্ড করার জন্য। তারপরও সব লাইট বন্ধ করে মোমবাতিটা জ্বালিয়ে আবারও খেলা শুরু করি। ঠিক আগের দিনের মতোই আমরা চুপচাপ স্ট্রাইকারের উপর হাত দিয়ে ঘোরাতে থাকি। আর আমার বন্ধু স্পিরিট কল করার চেষ্টা করে। তবে এবারে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। মাত্র 2 থেকে 1.5 মিনিটের মাথায় হঠাৎই ঘুরতে থাকা স্ট্রাইকটি থেমে যায়। এই দেখে আমার সেই বন্ধু বলতে থাকে, কিরে থামিয়ে দিলি কেন, ওটা ঘুরতে থাক। কিন্তু সত্যি বলতে আমরা কেউ এই স্ট্রাইকটা চেপে ধরে রাখিনি, ওটা নিজে নিজেই থেমে গিয়েছিল। বিষয়টাকে বলার পর বলে ওঠে, আল্লাহ, তাহলে এটা কাজ করছে। তোরা কেউ স্ট্রাইকটি ঘুরাবি না, আমি প্রশ্ন করতে থাকবো, দেখি কোনো উত্তর পাওয়া যায় কিনা। এটা বলে ও বাংলায় একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এ দেখে সে ইংরেজিতে চেষ্টা করতে থাকে, এই যেমন, এনিওয়ান হিয়ার, টক টু মি, ইফ ইউর ফ্রেন্ডলি স্পিরিট, টক টু আস, প্লিজ রেসপন্স, আর ইউ লিভিং উইথ আস। এরকম কয়েকটা প্রশ্ন করার সাথে সাথেই বোর্ডের ওপরে থাকা স্ট্রাইকটি নিচ থেকেই নো লেখার জায়গায় চলে যায়। এটা দেখে দুজন খুব ঘাবড়ে গেলেও আরেকজন বলে ওঠে, এটা তোরা ইচ্ছা করে করছিস, স্ট্রাইকটা একা একা সরে যাওয়া সম্ভব না। কিন্তু সেই সময় সবাই নিচ থেকে কাজটা করার অস্বীকার করলো। তার মানে স্ট্রাইকটা আসলেই জায়গা পরিবর্তন করেছে নিজে নিজে। যাই হোক, বোর্ডের ব্যাপারটা বুঝতেই হয়তো একটু অসুবিধা হবে, তাই বোর্ড সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। বোর্ডটা ছিল কাঠের তৈরি আর কিছুটা সোনালি রঙের। উপরে অনেকগুলো মাথার খুলি আর ভৌতিক ছবি ছিল। লেখাগুলোর কালো রং। হাতের ডান পাশে উপরের অংশে বড় করে নো লেখা আর বাম পাশে ইয়েস লেখা। বোর্ডের মাঝামাঝি ইংরেজি 26টি অক্ষর এবং 0 থেকে 9 সবগুলো সংখ্যা। আর সব শেষে একদম নিচের অংশে বড় করে গুড বাই লেখা ছিল। এবার ঘটনায় আসা যাক। প্রথমবার স্ট্রাইকটি নিচ থেকে সরে যায় আমরা গুরুত্ব না দিলেও আমার সেই বন্ধুরা সব বুঝতে পেরেছিল। আর সে আবারও কিছু প্রশ্ন করতে থাকে, বলতে থাকে, আমাদের বন্ধু ভেবে কথা বলুন। এরপর সত্যিই এক অদ্ভুত ঘটনা ঘটল। বোর্ডটা যে টেবিলের উপরে রাখা হয়েছিল সেই টেবিলটা নিচ থেকেই 2 বার কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে স্ট্রাইকটার নিচ থেকেই ইয়েস লেখা চলে যায়। এবার বিষয়টা আমাদের কাছে একদমই স্পষ্ট ছিল, কারণ প্রথমবারের পর আমাদের সবার নজর স্ট্রাইকের উপরেই ছিল। কেউ যদি নিচ থেকে ওটা সরিয়ে নিয়ে যেত তাহলে সেটা আমরা বুঝতেই পারতাম। সত্যি বলতে এই সময় বিষয়টা বিশ্বাস করতে এক প্রকার বাধ্য হয়েছিলাম। আর খেলার প্রতিও অন্যরকম একটা আগ্রহ চলে এসেছিল। কিছুক্ষণ এইভাবে চলার পর আমি ওনাকে ওনার নাম জিজ্ঞাসা করি। বিশ্বাস করুন ভাইয়া, ওই দিন আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু ঘটতে দেখি। তাই স্ট্রাইকটি আবারও নিজের কাছ থেকে ইংরেজি অক্ষরগুলোর উপর ঘুরতে থাকে। এরপর একটু একটু সময় নিয়ে 4টা অক্ষরের উপর গিয়ে থামে। নামটা হলো ওয়াং। আমরা সবাই অবাক হয়ে কিছুক্ষণ পর চুপ করে বসে থাকি এবং একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম। এদিকে যেমন অদ্ভুত কিছু দেখতে পেয়েই কৌতূহল জাগছে, তেমনি মনের অজানা কোণে ভয়ের আভাসও দেখা দিচ্ছিল।
এভাবে প্রায় 40 মিনিট কথা বলার পর আমরা অনেক প্রশ্নের উত্তর পাই, যেমন ওনার জন্ম 1911 সালে, তার বাড়ি ইন্ডিয়াতে, উনি পেশায় একজন টিচার ছিলেন। সাথে এটাও জানা যায় মৃত্যুকালে ওনার বয়স ছিল 68 বছর এবং 1979 সালে তিনি মারা গিয়েছিলেন। তার এই তথ্য সংগ্রহের 40 মিনিট সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য, অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটল শেষ দুটি প্রশ্নে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম তার মৃত্যু কিভাবে হয়েছে, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি একজন মহিলার নাম উল্লেখ করেন। তার নাম লিমা। ব্যাপারটা যখন আমাদের কাছে একটু গোলমোলে মনে হলো, কারণ আমরা তাকে মৃত্যুর কথা জিজ্ঞেস করলাম আর তিনি একজন মহিলার কথা বললেন, তাই তখনই তাকে মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। সে বলে, উনি আমার ওয়াইফ। সত্যি বলতে, যখন উনি স্ট্রাইক ঘুরিয়ে ওয়াইফ শব্দটা সম্পূর্ণ করছিলেন, ঠিক তখনই আমাদের টেবিল ধীরে ধীরে কাঁপতে শুরু করেছিল। বারবারই মনে হচ্ছিল ঘরের ভিতরে যেন জোরে বাতাস বইছে। ওই মুহূর্তে আমার বন্ধু ব্যাপারটা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, হ্যাভ ইউ বিন মার্ডার্ড? এই প্রশ্নটা জিজ্ঞেস করার সাথে সাথে স্ট্রাইকটা বলে, ইয়েস। টেবিলটা সজোরে কাঁপতে শুরু করে। এদিকে মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ দৌড়াদৌড়ি করছে। সাথে সাথে ঘরের ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। ব্যাপারগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই প্রচণ্ড রকমের ভয় পেয়ে আমি স্ট্রাইক থেকে হাতটা সরিয়ে নিয়ে উঠে পড়ি। এটা দেখে আমার বন্ধু ভয়ে চিৎকার করে বলে ওঠে, এটা তুই কি করলি? গেম চলাকালীন এভাবে চলে গেলে বড় রকমের ক্ষতি হতে পারে। গুড বাই বলে মোমবাতি নিমিয়ে উঠতে হবে। সে সময় আমার বন্ধু আরও কিছু কথা বললেও আমার মাথা কাজ করছিল না, তাই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে যেই না হাত মুখ ধুয়ে নেব, ঠিক তখনই পাশের রুম থেকে বিকট একটা আওয়াজ কানে আসে। আমি স্পষ্ট শুনতে পেলাম সবাই খুব চিল্লাচিল্লি করছে আর কোনো কিছু ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে। আমি দৌড়ে গিয়ে দেখি ওই উইজা বোর্ডে রাখা টেবিলটা উল্টো হয়ে পড়ে আছে আর মোমবাতির ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল যে মোবাইল দিয়ে আমরা খেলার ভিডিও রেকর্ড করছিলাম সেটা কিভাবে যেন ভেঙে চুরে মেঝেতে পড়ে আছে, আর সেখান থেকেই শর্ট সার্কিট হয়েছে। ভেতরে কিছু একটা আগুনের ফুলকি বা স্পার্কলিং হচ্ছিল। এই বিকট আওয়াজের শব্দে রিসোর্টের স্টাফরা উপরে চলে এসেছিল, কিন্তু কোনোভাবেই এটাকে দুর্ঘটনার কথা বলে তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বন্ধুদের যখন জিজ্ঞাসা করি এটা কিভাবে হলো, তখন তারা বলল, আমরা খেলা ছেড়ে পাশের রুমে চলে গিয়েছিলাম। ঠিক তখনই বাকি তিনজন গুড বাই বলে গেমটা শেষ করার আগেই টেবিলটা কাঁপতে শুরু করে, হাওয়ায় ভাসতে শুরু করে আর নিচেই উল্টো হয়ে মেঝেতে পড়ে যায়। ওই মোমবাতিটাও ঠিক একাই নিভে যায়। দেখে মনে হচ্ছিল কেউ সেটাকে রাগে ক্ষোভে সজোরে ছুঁড়ে মেরেছে। এদিকে এসব দেখে ভয়ে অন্য বন্ধুর হাতে থাকা মোবাইলটা মেঝেতে পড়ে যায়, কিন্তু সবার চোখের সামনে সেটা হাওয়ায় ভাসতে থাকে, কেমন যেন স্পার্কলিং শুরু হয়ে যায় তার ভেতরে। এটা দেখে আমাদের কারো মুখে কোনো কথা বের হচ্ছিল না। সারা রাত পাশের রুমে গিয়ে লাইট জ্বালিয়ে বসেছিলাম, কিন্তু তারপরেও বারবার মনে হচ্ছিল কেউ একজন আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছিল কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সেই সময় মনের ভুল বলেই বিষয়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের মাথায় সবার শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, কখন যে ভোরের আলো ফুটবে। যাই হোক, এটা তো সেই রাতের কথা, সেটা কখনো ভুলব না। তবে সেই রাতের অনুভূতি এবং অনুভব করা বিষয়গুলো যে মিথ্যে ছিল না, সেটা তার পরের দিন সকালেই বুঝতে পেরেছিলাম। পরের দিনের ভোরের আলো ফুটতেই আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়ি। 1.5-2 ঘন্টা বাইরে বসে থাকার অপেক্ষায় আমাদের যাত্রা শুরু হয়েছিল খাগড়াছড়ির উদ্দেশ্যে। যাবার সময় রাস্তায় খুব একটি সমস্যা হয়নি, তবে বাসে ওঠার সময় আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি। বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক মাটিতে বসে মায়াবী চেহারায় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার একটু মায়া হওয়ার কারণে ভেবেছিলাম তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু বাস থেকে নামতেই দেখি তিনি ওখানে নেই। এরপর এদিক ওদিক তাকিয়ে আমি আবারও বাসে উঠে যাই। বাস চালু হবার পর আমি যখন জানলা দিয়ে বাইরে তাকাই, তখন দেখি ওই জায়গায় বসে আছে এক বৃদ্ধ লোক, ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে আছে। তবে সেই সময় তাকে ডেকে সাহায্য করার মতো পরিস্থিতি ছিল না।
গত রাতে ঘুম না হওয়ার কারণে আমি বাসার ভেতরে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বরাবর রাতে কথাগুলো মনে পড়ে যাওয়ায় আমার ঘুম আসছিল না। দীর্ঘ 9 ঘন্টা জার্নি, তার লাঞ্চ ব্রেকে আমাদের গাড়িটা এক জায়গায় থামে। আমরা বাস থেকে নেমে লাঞ্চ করে বাইরে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই কিছুটা দূরে আমি একটা চায়ের দোকান দেখতে পেলাম। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সে চায়ের দোকানের পাশে মাটিতে বসে থাকা, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই বৃদ্ধ লোকটি, যাকে আমি বাসে ওঠার সময় দেখেছিলাম। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও ভেবেছিলাম তিনি হয়তো অন্য একটি বাস থেকে আমাদের এখানে এসেছেন, কিন্তু অপলক দৃষ্টিতে তার তাকিয়ে থাকা সত্যিই কেমন এক অনুভূতি জাগিয়ে তুলছিল আমার মধ্যে। এরপর বাসে উঠে আমি ঘুমিয়ে পড়ি। ঠিক গন্তব্যস্থলে পৌঁছেই আমার ঘুমটা ভেঙে যায়। বাস থেকে নামার পর আমাদের 4-5 বন্ধুর 2 জনের বাড়ির রাস্তা একদিকে আর বাকি 3 জনের বাড়ির রাস্তা অন্যদিকে। বাড়ি ফেরার আগে তাদেরকে শেষ বিদায় জানানোর সময় যখন জড়িয়ে ধরেছিলাম, তখন পিছনে তাকিয়ে দেখি কিছুটা দূরে সেই লোকটি আবারও আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার বুকটা কেঁপে ওঠে। আমি বন্ধুদের ওই জায়গায় ইশারা করে জিজ্ঞেস করি, কিরে ওই লোকটা আমাদের ফলো করছে? বাসে ওঠার সময় থেকে ওনাকে দেখছি, আর উনি ঠিক ওভাবেই আমার দিকে তাকিয়ে আছে। আমার কথা শুনে আমার বন্ধুরা একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করে, কোন লোকটা? ওখানে তো কোনো লোক নেই। স্ট্রেসের জন্য তুই চোখে ভুল দেখছিস হয়তো, যদিও মাথা ঠিক নেই। কাল রাতে যা হলো, যা যা বাড়ি যা, গিয়ে রেস্ট নেই। এটা বলেই তারা 3 জন চলে যায়। এবার আমি আছি আমার 2 বন্ধুর সাথে। আমার বন্ধুর বাড়ি খুব কাছেই, তাই একা ফিরতে হবে আমার। কেমন যেন লাগছিল। রাস্তায় যদিও ওই লোকটি আর দেখিনি, কিন্তু বন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে আমি যখন রিক্সা হতে আমাদের বাড়ির সামনে নামি, ঠিক তখনই দেখলাম কিছু দূরে সেই লোকটি আবারও বসে আছে, ঠিক আগের মতো আমার দিকে তাকিয়ে। এবার ব্যাপারটা বুঝতে আমার কোনোই সমস্যা হলো না। আমার সাথে থাকা প্যারানর্মাল কিছু ঘটতে শুরু হয়েছে, যেটা আমি বুঝে গিয়েছিলাম। কারণ বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ির রাস্তা একটাই, তাও শুরু করি, তাই কোনোভাবে আমার আগে ওনার পৌঁছানোর কথা নয়। আমি আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়ি। সাজেক থেকে ফেরার 2-3 দিন আমি বাড়ির ভিতর থেকে আর বের হইনি, আর ওই লোকটাকেও কোথাও দেখিনি। আমার মনের ভেতর ভয়ে ক্ষতটা এখন নাড়া দিচ্ছিল। রাতে ঘুমোতে গেলে সাজেকের সেই রাত্রের কথা মনে পড়ে যায়। যাই হোক, এর কয়েকদিন পর একদিন সকালে আম্মু বাজারে গিয়ে কিছু আনতে বলল। আমিও রেডি হয়ে বের হয়ে পড়ি। এই কয়েকদিন আমি এই লোকটাকে ব্যাপারে ভুলেই গিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম এগোতেই রাস্তার এক পাশে বাড়িতে বসে থাকা লোকটিকে ঠিক আগের মতোই আমার দিকে তাকিয়ে থাকতে দেখি। অত সকালেও আমি ভয়ে শিউরে উঠেছিলাম, আর হালকা শীতেও গায়ের ঘাম ছুটছিল। কি করব বুঝতে না পেরে আমি মোবাইলটা হাতে নিয়ে বন্ধুকে কল করতে থাকি। এক জায়গায় বেরিয়ে আসি, কিন্তু লোকটা আমার পিছু ছাড়েনি। আমি বাজারে যাওয়ার সময়ও কয়েকটা জায়গায় লোকটাকে দেখেছি, এমনকি বাজার করার সময়ও দেখেছি। উনি 10-15 হাত দূরে বসে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে। এভাবে আমি ভয়ে কয়েকদিন বাহিরে বের হতে পারিনি। কিন্তু যখনই কোনো কাজে বাইরে বের হতে হতো, আমি ওই লোকটাকে দেখতে পেতাম। আমার সাথে 4-5 জন মানুষ থাকলেও তাও আমি তাকে দেখতে পেতাম। কয়েকবার দিনের বেলা ঘুরতে গিয়ে আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুই দেখেনি। এটা সত্যিই অবিশ্বাস্য। তবে একদিন একটা বিষয় লক্ষ্য করেছি, আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে লোকটাকে দেখতে পাই না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যখনই যাই তখনই লোকটা আমার পিছনে এবং আমি তাকে দেখতে পাই। শুধু আমিই দেখতে পাই। আমার ভয়ের ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আমি সাজেকে যে বন্ধুদের সাথে গিয়েছিলাম তাদের ফোন করে সব জানাই। ব্যাপারটা সবাই বিশ্বাস করলেও প্রথম 2 জনের কাছ থেকে খুব একটা তথ্য পাইনি। 3য় জন বলেছিল পাহাড়ে উঠতে গিয়ে পা মুচকে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা পরের দিন ঠিক হয়ে গিয়েছিল। আমরা তো একসাথে ঘোরাঘুরি করলাম, পাহাড়ে উঠলাম, তখন কোনো সমস্যা হয়নি, কিন্তু সাজেক থেকে ফেরার সময় আমার পায়ের ব্যথাটা আবারও নতুনভাবে শুরু হয়েছিল। 2 জন ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা কিছুই ধরতে পারছে না। পরশুদিন বাবা আমাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়েছিলেন। আমাকে দেখে এবং সবটা শুনে উনিও কোনো তথ্য দিতে পারেননি। তবে এখনও প্রচণ্ড ব্যথা আছে আমার পায়ে। এবার মাত্র একজনই বাকি ছিল, শেষ ভরসা বলা যেতে পারে, যে বন্ধু ওই উইজা বোর্ড নিয়ে এসেছিল। আমি ওকে ফোন করে সবটা বলার পর ও ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল, কারণ ওর কান্না শুনে আমি এক প্রকার বোকা বনে গিয়েছিলাম। কারণ আমাদের মধ্যে সবচেয়ে দ্রুত আর সাহসী ওই ছিল।
হঠাৎ করে আমার কথা শুনে এভাবে কেঁদে ওঠায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপরও যেটা বলল সেটা যে কারো মেনে নিতে কষ্ট হবে। ও বলল, আমরা যেদিন প্রথমবার উইজা বোর্ড নিয়ে খেলছিলাম সেদিন কোনো উত্তর বা সাড়া পাইনি, কোনো অস্বাভাবিক ঘটনাও আমাদের সাথে ঘটেনি। কিন্তু ওই দিন রাতের পর আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম একটা পাহাড়ি এলাকা, আমি দাঁড়িয়ে আছি। হঠাৎই পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখি লম্বা একজন বৃদ্ধ লোক, পরনে ধুতি পাঞ্জাবি আর শরীরে নীল রঙের একটা চাদর জড়ানো। ওনার চেহারাটা বেশ মায়াবী, ফ্রেঞ্চ কোট দাড়ি, চুলগুলো ছোট ছোট, তবে নখগুলো বেশ বড় ও অদ্ভুত। আমি পেছনে তাকিয়ে ওনার ডাকের সাড়া দিতেই উনি বলে ওঠেন, ডোন্ট কল মি অ্যাগেইন, ইউ আন্ডারস্ট্যান্ড? আই ওয়ার্ন ইউ, নেভার প্লে উইজা বোর্ড অ্যাগেইন। বন্ধুর দেওয়া বর্ণনা এবং কথা শুনে আমরা বুঝতে বাকি রইল না সেই লোকটাই কে আমি দেখেছি, যাকে আমি রাস্তা বের হলেই সব সময় দেখি। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা রেখে আর কয়েকজন বন্ধুকে ফোন করি এবং কোনো ভালো হুজুরের খোঁজ নেওয়ার জন্য বলি। ব্যাপারটা আমি বাড়িতে জানাতে চাচ্ছিলাম না, কারণ বাড়িতে জানালে আব্বু আম্মু আর কোথাও যেতে দিবে না। তাই কয়েকদিনের চেষ্টায় এক বন্ধুর কাছ থেকে রাজশাহীতে একজন ভালো হুজুরের খোঁজ পাই। ওনার সাথে যোগাযোগ করে আমি তোদের এখানে এসেছি। যদিও তোকে সত্যটা বলিনি, কিন্তু এখন তুই সবটাই জেনে গেলি। তবে তোকে একটা মজার বিষয় বলি, বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত প্রতিটা মুহূর্তেই আমি লোকটাকে দেখতে পাচ্ছিলাম, আর তিনি এখন তোর পেছনের দরজার চৌকাঠে বসে আছেন। ঘটনা শোনার সময় ঠিক একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন এবং এখনও আমার দিকেই তাকিয়ে আছেন। তো এই ছিল আমার সেই ভাইয়ের ঘটনা। তিনি যখন ঘটনাটি বলছিলেন, লোকটা আমার পেছনে আমার ঘরের চৌকাঠে বসে আছেন। আমি ভয়ে ভয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠে রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে সূরা পড়ে ঘর বন্ধ করে দিলেন ভাইয়া। ঘরটা বন্ধ করার কারণে হয়তো উনি ভেতরে আসতে পারছেন না, তাই তোর বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে আমি ভয়ে কাঁপছিলাম, কারণ আমার রুমে অদৃশ্য একজন আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভাইয়া দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করে বিষয়টা আরেকবার অনুধাবন করার চেষ্টা করলাম। আশা করি বোঝাতে পারবেন। এরপর হুজুরের সাথে দেখা করে পরের দিনই ভাইয়া চলে যান। ওই হুজুর শুধু তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন আর দুটো পানি পড়ার বোতল দিয়েছেন। 3 দিন পর সবটা জানাবেন এবং নিয়ম কানুন বলে দিবেন। 3 দিন পর ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি হুজুর তাকে ফোন করেছিলেন। তিনি বললেন, উইজা বোর্ড আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম। তুমি যে জানো না, না বুঝেই উইজা বোর্ড খেলেছ, তার ফল এটাই। জিনটার বাড়ি ভারতের উত্তরখণ্ডে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মূলত পারিবারিক কলহের কারণে স্ত্রী লিমা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করে। 2001 সালে এখানকার একজন লোক ওই বাড়িতে যান এবং তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এই উইজা বোর্ডের মাধ্যমে তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু তার কিছু ভুলের জন্য জিনটা এই বোর্ডের মধ্যেই আটকে পড়ে যায়। ওদিন ভয়ে লোকটা পালিয়ে গেলেও কেউ একজন বোর্ডটা এখানে খুঁজে পায় এবং বাজারে বিক্রি করে দেয়। এভাবে অনেক হাত বদল হতে হতেই তোমার বন্ধু অনলাইন থেকে এটা কিনে নেয় আর তোমাদের নিয়ে খেলতে বসে। যদিও লোকটা স্বপ্নে গিয়ে তোমার বন্ধুকে সতর্ক করেছিলেন, কিন্তু সে পাত্তা দেয়নি। পরদিন খেলার সময় সত্যি বলতে তোমরা কেউই নিয়ম মাননি। তিনি মূলত তার স্ত্রীর কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তাই তোমাদের অদ্ভুত বিষয়গুলো তোমাদের সাথেই ঘটেছে। রাগের কারণে ফোনটাও নষ্ট করে ফেলেছেন তিনি। আর তোমরা তোমাদের ভুল ছিল খেলার মাঝখান থেকে এইভাবে উঠে চলে আসা। তোমার বদলে সবার প্রথমে অন্য কেউ যদি খেলা ছেড়ে উঠে আসতো, তাহলে হয়তো জিনিসটা তার পিছু নিত। মূলত নিয়ম না জানার কারণেই তোমার পিছু নেওয়ার সুযোগ পেয়েছে। তবে সে এই মুহূর্তে হয়তো আর কারো কোনো ক্ষতি করছে না। ঠিক সঠিক সময়ে সুরক্ষার ব্যবস্থা না নিলে একদিন না একদিন সুযোগ বুঝেই ঠিকই তোমার বড় ধরনের ক্ষতি করবে। তোমাকে যে পানির বোতল দিয়েছিলাম তার মধ্যে একটা তোমার বন্ধুকে দিও। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইতি টানছি আমাদের দ্বিতীয় ঘটনাটিতে। সরাসরি চলে যাব আমাদের থার্ড ঘটনাটিতে, যেখানে থাকছে সিলেট থেকে দীপ্তর পাঠানো একটি ঘটনা।
যেভাবে আছে আমি ঘটনাটি সেভাবেই পড়ছি। বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। আজকের ঘটনাটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ঘটনাটি আমার এক কাজিনের মুখ থেকে শোনা। তিনি শুনেছিলেন তার ঢাকার অফিসের এক সহকর্মীর কাছ থেকে, এবং সেই কলিগের নাম রাসেল। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি বেশ বড়, চেষ্টা করছি যতটা সম্ভব সংক্ষিপ্ত করে লেখার। শব্দচয়ন এবং বানানে ভুল থাকলে দয়া করে মার্জনা করবেন। আমার 3 ভাই, আমি দ্বিতীয়। ঘটনাটি ঘটে 2013 সালে, যখন আমার বড় ভাইয়ের সবেমাত্র বিয়ে হয়েছে। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম, আর আমার ছোট ভাই রাজি ক্লাস 9-এ পড়ে। আমার এবং আমার ভাইয়ের বয়সের মধ্যে বিশাল পার্থক্য, তাই সে আমাদের পরিবারের সবার কাছে ভীষণ আদরের ছিল, কারণ সে ছিল ছোট। 2013 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের প্রায় 2 মাস পরেই, পয়লা বৈশাখের 3-4 দিন পরেই আমার ভাইটি খুব রহস্যজনকভাবে মারা যায়। সেদিন রাত 8টার পরেও আমাদের কাছে বায়না করলো যে ওর এক বন্ধুকে নিয়ে নাইট শো সিনেমা দেখতে যাবে। আমরা সবাই আপত্তি করেছিলাম, কিন্তু ওর জেদের কারণে হার মানতে বাধ্য হলাম। নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়ি আগে পড়ে, তাই বন্ধুর বাসায় আগে চলে যাওয়ায় প্রায় 10 মিনিট পর ওর একা হেঁটে আসার কথা ছিল। আমরা সবাই ভয় পেতে শুরু করি, কারণ রাত 3টা বেজে যাওয়ার পরেও সে বাসায় ফেরেনি। তারপর আমি এবং আমার বাবা অন্ধকার রাতে বাইরে বের হয়ে খুঁজতে শুরু করি তাকে। খুঁজতে খুঁজতে আমরা যা আবিষ্কার করি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছের রাজীবের ঝুলন্ত দেহ ঝুলে আছে। তার পোস্টমর্টম করা হয় এবং তাতে ধরা পড়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনা স্বাভাবিকভাবে আমাদের সবার সন্দেহ ওই বন্ধুটির উপর, কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের সিঁড়িঘরের সিসিটিভি ফুটেজে দেখা যায় সে 12টার দিকে বাসায় এসে পৌঁছেছে। তারপরে আর সে বের হয়নি। কাজে এই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো উপায় ছিল না। তাই এই ঘটনা নিছক এটা দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেওয়া হয়। পরে আস্তে আস্তে পুরো বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে বাবা বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তাকে প্রতিহিংসার কারণে খুন করেছে। আমাদের পরিবারের সবাই ঘটনাটি মেনে নিলেও বাবা কোনোদিনও সেই ঘটনা মেনে নিতে সক্ষম হয়নি। রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবার শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনের যখন কিছুই করার নেই, তিনি নিজ হাতে তাকে সাজা দেবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তিনি গোপনে একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধান পেয়ে যান। তিনি তান্ত্রিককে সব ঘটনা খুলে বলেন এবং তার আসার কারণ উল্লেখ করেন। সব কিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন, তবে তিনি শর্ত দেন যেন তাকে 5,000 টাকা দক্ষিণা দিতে হবে। তিনি যেমনভাবে বলবেন বাবা ঠিক তেমনভাবেই সব কিছু করবেন। এটাই হচ্ছে নিয়ম। সামান্য অনর্থা হলে সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন, সেজন্য বাবাকেও ক্ষতিপূরণ দিতে হবে। কী ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন। বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে চলেন। পরের দিন দক্ষিণা নিয়ে যান এবং তান্ত্রিক ওই দিন রাত 1টার সময় তাকে কিছু জিনিস নিয়ে আবার আসতে বললেন। যা যা আনতে বলেন সেগুলো হলো আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে যে পাওয়া গিয়েছিল সেই গাছের একটা ডাল, রাজীবের কবরের 1 মুঠো মাটি, কবরস্থানের পুরনো লাশ থেকে একটা খুলি আর 1 টুকরো লোহা এবং বড় একটি আস্ত রসুন। তিনি বলেন, তুই যখন কবরস্থানে ঘোরাঘুরি করবি তখন তোকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তুই কোনো দিকেই তাকাবি না, কোনো কিছুর তোয়াক্কা করবি না, তাতে করে তোর প্রতিশোধ তুই নিতে পারবি না। সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সেদিন সারাদিনে আমাদের উপর খুব ধকল গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 12:15টার দিকে উনি কোদাল হাতে চুপিসারে বের হয়ে পড়েন এবং ঘর থেকে একটা রসুন এবং লোহা নিয়ে যান। পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন। তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করলেন।
ঠিক তখনই কবরস্থানের পাঁচিলের ভেতরে প্রচুর ঝড়, বৃষ্টি আর বাজ পড়া শুরু হলো। কবরস্থানের চারদিক থেকে ওনার নাম ধরে অনেক ডাকাডাকি শুরু করলেন এবং বাতাস বইতে থাকে। সেই বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান। বাবা ভীষণ ভয় পান, কিন্তু উঠে দাঁড়িয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে সফলভাবে খুলি বের করে আনেন এবং রাত 11টার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যান। তিনি ঘরে ঢোকা মাত্রই তান্ত্রিকের গমগমে গলার স্বর শুনতে পান। আমি জানতাম তুই পারবি, আয় এগুলো নিয়ে ভিতরে আয়। বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে তার কাছে যান এবং তান্ত্রিককে বলেন, তোকে আরও একটা কাজ করতে হবে। আমি এখন এগুলোর মন্ত্র পড়ে একটা বাক্সে ভরে দেব। এই বাক্সটা নিয়ে তোকে ফজরের আজানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাতি করতে চাস তার বাড়ির 25 হাত আশেপাশে মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। যদি রেখে আসতে পারিস তবে এক রাতের ভেতরেই তোর উদ্দেশ্য হাসিল হবে। যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে। কাল রাতে আবার আসবি তুই। বাবা কোনো রকম ফজরের আগে একটা হাউজিংয়ের ভেতরে পুঁতে আসেন। পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান তখন তান্ত্রিক বাবাকে যা বললেন তা শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি সেদিন তান্ত্রিক বাবাকে বলেন যে তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের ক্ষতি করেছিস, তাই তোকেও এর মাসুল দিতে হবে। তোর বড় ছেলে অথবা মেজ ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন, সেই সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সত্যিই তিনি ভয় পেয়ে যান। তান্ত্রিক তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা তখনই ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান। তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব জ্বর। তিনি বাড়ির লোকদের কাছে সব কিছু জানতে পারেন এবং সেই সঙ্গে তিনি নিজের ঘটনাগুলো খুলে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরবেলা একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সব কিছু শুনে বলেন ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী। তার পালিত একটা বদ জিন, যিনি আমার ছোট ছেলেকে এক পায়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। আপনি নিজেও দৈবক্রমে সেই একই তান্ত্রিকের স্মরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে ডোব হিসেবে ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল সেই একই পথে জিন লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা। পরবর্তীতে তিনি বাড়ি ঘুরে ওই বক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে একটু নদীতে ফেলে দিয়ে আসতে বলেন। ফেলে আসার পর তিনি বাবাকে দোয়া দরুদ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন। কিন্তু বাবার কর্মফল তখনও শেষ হয়নি। সেই কবিরাজ বাবাকে এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকারবদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু সেই জিন বলে সে যাবে না। সে প্রতিশ্রুতিবদ্ধ এবং বলে আমাকে ওনার বড় ছেলে কিংবা ছোট ছেলের কোনো একটা অঙ্গ সংগ্রহ করে নিয়ে যেতেই হবে। আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না। এই কথা শুনে বাবা ঢুকুরে কেঁদে উঠেন এবং কাঁদতে কাঁদতে মিনতি করেন যে এর কোনো সুরাহ করা যায় কিনা। বাবা সেই জিনকে বলেন যে তিনি যাই চাইবেন বাবা তাকে তাই দেবেন, তাই করবেন। তখন জিন বলেন তাহলে তোর বাম হাত বা বাম পা আমি নিয়ে যাব, তার বিনিময়ে তোর দুই ছেলের কোনো ক্ষতি হবে না। আমাদের ভালোর জন্য বাবা শর্তে রাজি হন এবং তারপর থেকে বাবা প্যারালাইজড। এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা। সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা হুইল চেয়ারে করে বাবাকে বাসায় পৌঁছে দেন। বাবা আমাদের সব ঘটনা করলে বলেন আবারও তাদের কাছে ক্ষমা চান। তারা সত্যিই ভালো মানুষ। বাবাকে তারা ক্ষমা করে দেন এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজ থাকতে হয়। আরও 3 বছর প্যারালাইজ থাকার পর বাবা আমাদের ছেড়ে 2016 সালে চলে যান। সবার কাছে আমার বাবার জন্য দোয়া প্রার্থী, কারণ শেষমেশ উনি নিজের ভুল নিজে বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করেছিলেন। এই ছিল আমার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। আশা করি আপনি পড়ে শোনাবেন সবাইকে। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তবে জানানোর অনুরোধ রইল, কারণ আমার জন্য আরও কিছু ভৌতিক ঘটনা রয়েছে। যদি আপনি বলেন একে একে নিশ্চয়ই পাঠাবো। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা শেষ পর্যন্ত 3টি ঘটনাই শুনেছেন। এমনই সব ঘটনা নিয়ে পরবর্তী এপিসোডে থাকছি পেট পাঁচালী চ্যানেল থেকে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।